বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় এবং কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি মোহাম্মদ সাইদুর রহমান আজকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে পিথাগোরাস উপপাদ্য নিয়ে আলোচনা করব। পিথাগোরাস উপপাদ্য জানার আগে আমাদেরকে জানতে হবে সমকোণী ত্রিভুজ কি। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। সমকোণী ত্রিভুজ দেখতে এরকম বর্ণ আকৃত হতে পারে। সমকোণী ত্রিভুজে কয়টা বাহু থাকে? একটা ত্রিভুজে তিন বাহু থাকে। সমকোণী ত্রিভুজে তিন বাহু, তিনটা বাহুর তিনটা নাম আমরা দিতে পারি। যেমন ধরো এটা যদি সমকোণ হয়ে থাকে, এটা জানি এটা 90 ডিগ্রি, এই 90 ডিগ্রির বিপরীতে যে থাকবে তাকে বলা হবে অতিভুজ। তাকে বলা হবে অতিভুজ। তাহলে সমকোণের বিপরীতে যে বাহুটা থাকবে তাকে বলা হবে অতিভুজ। আর বাকি দুইটা বাহু আলাদা। তারপরে দুইটার নাম আমরা দিতে পারি, এই বাকি যে বাহু আছে এটার নাম আমরা ভূমি দিতে পারি, এটাকে আমরা লম্ব দিতে পারি, বা আমরা বলতে পারি অপর দুইটা বাহু। তবে মূল ব্যাপারটা হচ্ছে অতিভুজ। আমার অতিভুজ না, একটা সমকোণ ত্রিভুজের সবচেয়ে বড় যে বাহুটা থাকে সেটাই অতিভুজ, বা আমার যে সমকোণ থাকবে তার বিপরীত দিকে যদি এরকম একটা সাইন দিই আমরা যে বাহুটা পাবো সেটা হবে অতিভুজ। এখন আসো আমাকে কি বলেছে, বলেছে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তার মানে একটা অতিভুজ আছে, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তার অঙ্কিত বর্গক্ষেত্র বলতে আমি কি বুঝবো, যে এইটার উপর, এই অতিভুজের উপর যদি আমি কোনো বর্গক্ষেত্র আঁকি, এই ধরো একটা বর্গক্ষেত্র আঁকলাম, এই এরকম, এই যে বর্গক্ষেত্রটা আছে, এই বর্গক্ষেত্রটা অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তার মানে বাকি যে দুইটা বাহু আছে, বাকি যে দুইটি বাহু রয়েছে, যেমন এটার উপর একটা বর্গক্ষেত্র আঁকলাম আমি, আবার এটার উপর আমি একটা বর্গক্ষেত্র আঁকলাম। তাহলে এই বাহুর উপরে, এই অতিভুজটার উপরে একটা বর্গক্ষেত্র হচ্ছে এটা, আর এটা হচ্ছে ভূমির উপরে, মানে আরেকটা, আর বাকি দুইটা বাহুর উপর বর্গক্ষেত্র দুইটা হচ্ছে এটা একটা, এটা একটা। এখন দুইটা যে বর্গক্ষেত্র, দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান। এখন এই বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কয়ার। তাহলে আমরা যদি এক একটা বাহুকে আমরা যদি একটু ধরে নিই, যেমন অতিভুজকে আমরা সি ধরে নিলাম, আমরা বাকি দুইটা বাহুকে একটাকে ধরলাম এ, একটাকে ধরলাম বি। তাহলে এই সি এর উপর যে বর্গক্ষেত্র হবে, সি কি এই বর্গক্ষেত্রের বাহুর একটা দৈর্ঘ্য না? আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য স্কয়ার, মানে দৈর্ঘ্য বা সেই বাহু স্কয়ার। তার মানে এই যে বর্গক্ষেত্রটা, অতিভুজের উপর যে বর্গক্ষেত্রটা আছে তার ক্ষেত্রফল কি হবে? সি স্কয়ার। আর এই বাহুর উপর যে বর্গক্ষেত্রটা আছে তার ক্ষেত্রফলটা কি হবে? বি স্কয়ার। আর এই বাহুর উপর যে বর্গক্ষেত্রটা আছে এ, তাহলে এ হবে এ স্কয়ার সমষ্টি সমান। অর্থাৎ আমাকে প্রমাণ করতে হবে যে সি স্কয়ার মানে অতিভুজের উপর যে বর্গক্ষেত্রটা সেটা হচ্ছে সি স্কয়ার, আর বি বা এর বাহুর উপর যে বর্গক্ষেত্র দুটো আছে সেটা হচ্ছে এ স্কয়ার আর বি স্কয়ার, দুজনকে যোগ করলে আসবে সি স্কয়ার। এখন আসো বিশেষ নির্বাচন আমরা বুঝতে পারলাম। এখন আসো অঙ্কনের মধ্যে কি রয়েছে, এই অঙ্কনটা আসলে কি বলেছে এখানে। বলছে প্রদত্ত ত্রিভুজটির সমান করে চারটা ত্রিভুজ চিত্রে প্রদর্শিত উপায় আঁকি। আসলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরে নাও একই আকৃতির তোমার কাছে চারটা ত্রিভুজ আছে, একই আকৃতির চারটা ত্রিভুজ আছে। এই চারটা ত্রিভুজকে একটাকে এইভাবে এখানে বসালাম, একটাকে এখানে বসালাম, একটাকে এখানে বসালাম, একটাকে একটা, চারটা ত্রিভুজকে যদি তুমি মিলিয়ে নাও, এই একটা ত্রিভুজ ধরো সমকোণী ত্রিভুজ এরকম, এরকম একটা তুমি বসালাম, এরকম এই পাশে একটা বসালাম, এই পাশে একটা বসালাম, চার পাঁচ চারটা বসালে কি মাঝখানে এরকম একটা চতুর্ভুজের মতো হয়ে যাবে না? দেখো তো। তাহলে সেই ক্ষেত্রে আমি যখন মানে ত্রিভুজটা বসাচ্ছি, বাকিগুলো বাদ দাও, তাহলে এই শুধু প্রথম ত্রিভুজটার ক্ষেত্রে, প্রথম ত্রিভুজটার ক্ষেত্রে এটাকে অতিভুজ সবচেয়ে বড় যেটা, আর বাকি দুইটা বাহু এটা। তাহলে এখানে যখন ত্রিভুজটা বসাচ্ছি তাহলে এটাকে অতিভুজ না, বাকি দুইটা বাহু এটা। এখন আমরা বুঝবো কিভাবে কোনটা অতিভুজ? তো বুঝতে পারবো যে হ্যাঁ আমরা প্রত্যেকটা অতিভুজকে একদিকে করে যেন প্রত্যেকটা চারটা ত্রিভুজ যেন একটার সাথে একটা মিলে যেতে পারে, এরকম ভাবে আমি দিলাম। তাহলে অতিভুজগুলো এক পাশে। এখন আসো বাকি দুইটা বাহু আমি কিভাবে বুঝবো কোনটা এ কোনটা বি? আমরা কিন্তু ছোট যে অংশটা এটাকেই ধরেছি, তো বাকি অংশটা বি হবে। তাহলে তুমি যদি দেখতে পাও যে যে অংশটা ছোট অংশ কেটেছে সেটাকে তুমি এ দিবা, যেটা একটু বড় অংশ থাকবে সেটা কিন্তু তুমি বি দিবা। ঠিক এরকম হয়ে গেছে। তাহলে এখানে বিষয়টা কি এসেছে, এখানে বলেছে যে এখানে বড় বড় ক্ষেত্রটার ক্ষেত্রফল কি হবে। বড় বড় ক্ষেত্র মানে কি? বড় বড় ক্ষেত্র মানে কি? সম্পূর্ণটা, এই সম্পূর্ণটা ধরে নাও এইটার একটা বাহু হচ্ছে এটা। বড় বড় ক্ষেত্রে কি এটা একটা বাহু না? আমি যেখানে দাগ দিয়েছি এটার একটা বাহু। তাহলে যে কোনো বড় ক্ষেত্রে ক্ষেত্রফল বের করব কি হবে? বাহু স্কয়ার। তাহলে ওই বাহুটা কত সেটাকে বের করতে হবে। তো সম্পূর্ণ যে বড় ক্ষেত্রটা আছে সেই বড় ক্ষেত্র এটা যদি একটা বাহু হয়, এই বাহুর মধ্যে কি আছে? এ আছে আর বি আছে। তাহলে এই টোটাল বাহুটার দৈর্ঘ্য কি হবে? এ প্লাস বি হবে না? এ প্লাস বি করলে কি বাহুটা পাওয়া যাবে না? তাহলে এই বড় যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটার ক্ষেত্রফল কি হবে? আমরা জানি যে বাহু স্কয়ার, তো বাহুটা কি a প্লাস বি? তাহলে a প্লাস বি স্কয়ারটা হোল স্কয়ারটা কি এই বড় বড় ক্ষেত্রটার ক্ষেত্রফল হবে না? তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখছি অঙ্কিত বড় বড় ক্ষেত্রটি, বড় ক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে
a প্লাস বি হোল স্কয়ার। এখন আসো এই গেল সম্পূর্ণটা, এখন ভেতরে ঘুরেছে কি দেখো, এই গেল সম্পূর্ণ, তাহলে সম্পূর্ণটা আসলো কি a প্লাস বি হোল স্কয়ার, এটা হচ্ছে পুরোটা। এবার দেখো এই ভেতরটা যদি আমি কাউন্ট করি, ভেতরটা আমি যে ভেতরটা দাগ দিচ্ছি, ভেতরটা এটা একটা চতুর্ভুজ হয়ে গেছে না, এই প্রত্যেকটা চতুর্ভুজের সি 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 সি, তার মানে প্রত্যেকটা চতুর্ভুজের বাহু কিন্তু সি, তার মানে প্রত্যেকটা চতুর্ভুজের দৈর্ঘ্য সমান। যদি প্রত্যেকটা চতুর্ভুজের দৈর্ঘ্য সমান হয় এবং বাহু সি হয়, তাহলে এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজগুলো যখন এভাবে সাজানো হয় তখন এখানে কি তৈরি হয়, 90 ডিগ্রি কোণ তৈরি হয়। তার মানে ভেতরে যে চতুর্ভুজটা রয়েছে এটা একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র। তাহলে এই ভেতরে যেটা আছে মানে ছোটটা, ওটা তো বড়, এই ছোটটার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, বাহু স্কয়ার, যে কোনো একটা বাহু দৈর্ঘ্য কত এখানে সি না, তাহলে ছোটটার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে সি স্কয়ার। তাহলে ছোট চতুর্ভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে সি স্কয়ার। এখন আসো, এখনো কিন্তু একটা জিনিস বাকি আছে, আমি সম্পূর্ণ অংশটার ক্ষেত্রফল নিয়েছি এই চতুর্ভুজ। এই যে ত্রিভুজগুলো আছে, এই যে ত্রিভুজ আছে টোটাল কয়টা, এখানে 4টা ত্রিভুজ না, এই 4টা ত্রিভুজের ক্ষেত্রফল আছে না আবার। এখন এই 4টা ত্রিভুজের ক্ষেত্রফল আমি কিভাবে বের করব, মানে ধরুন আমি এই ত্রিভুজটার ক্ষেত্রফল, কর্নারের যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা যদি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হয়, সেই ক্ষেত্রে ধরুন আমি একটা ত্রিভুজ নিলাম তোমার সামনে, ত্রিভুজটা নিলাম এরকম, এটা তো অতিভুজ তাই না, এটা তো সমকেন্দ্রিক অতিভুজ, তাহলে এটা কি উচ্চতা না আর এটা কি ভূমি না, একটু আগে কিন্তু আমরা লিখেছিলাম এটা ভূমি, এটাকে লম্ব, লম্বটাই কি আমরা বলতে পারবো উচ্চতা, কি বলতে পারবো। তাহলে অতিভুজ বাদে বাকি দুইটা বাহু তাই না, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, তার মানে অতিভুজ বাদে বাকি দুইটা বাহুর সাথে হাফ গুণ করলে কি পাওয়া যায়, একটা ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যায় না। তাহলে সেই ক্ষেত্রে এই যে ছোট মানে ত্রিভুজটা আছে এর ক্ষেত্রফল কি হবে, হাফ ইনটু a ইনটু b হবে না, তাহলে এর ক্ষেত্রফল কি হবে, হাফ ইনটু a ইনটু b হবে না। তাহলে এইখানে টোটাল কয়টা আছে, 4টা ত্রিভুজ আছে না। এখন এই জিনিসটাকে যদি আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, আমার কাছে সম্পূর্ণটার যে ক্ষেত্রফল, এটা হলো আমার সম্পূর্ণ বড় বর্গক্ষেত্রটা, এর ক্ষেত্রফল আসছে a প্লাস b হোল স্কয়ার, কি আসছে a প্লাস b হোল স্কয়ার। আর এই বর্গক্ষেত্রটা কয়টা ভাগ হইছে, ভাগ হইছে এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ এবং এই, তাহলে একটা দুইটা তিনটা চারটা, এই 4টা ত্রিভুজ আর এই ভেতরের বর্গক্ষেত্রের সবগুলো যোগ করলে কি পাওয়া যাবে। আবার কথাটা বলবো, এই 4টা ত্রিভুজ মানে 4টা ত্রিভুজের পুরো অংশটা আর এই বর্গক্ষেত্র পুরো অংশটা যোগ করলে কি সম্পূর্ণটা ক্ষেত্রফল আসে না। তাহলে সেই ক্ষেত্রে আমি লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মানে কি, মানে বড়টার ক্ষেত্রফল, বড়টার ক্ষেত্রফল কি হবে 4টা চতুর্ভুজের ক্ষেত্রফল প্লাস দিয়ে ছোট বড় ক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা সেটা লিখেছি অঙ্ক অনুসারে। বড় বড় ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 4টা ত্রিভুজ ক্ষেত্র ও ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। তো a প্লাস b হোল স্কয়ার হলো 4 ইনটু হাফ ইনটু a ইনটু b, তার মানে এই হাফ ইনটু a ইনটু b, হাফ ইনটু a ইনটু b হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল। তো 4টা ত্রিভুজে লিখে আমি 4 দিয়ে গুণ করে দিব না আবার, আর এটা হচ্ছে ছোট বড় ক্ষেত্রের ক্ষেত্রফল। এখন আসো আমরা যদি এই 2 আর 4 কাটি তাহলে কি হবে, 2 হবে না। তার আমরা যদি এটাকে সূত্র ফেলি a প্লাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এখানে করলে কি 2ab আর এখানে হচ্ছে c স্কয়ার। আমাদের প্রমাণের ক্ষেত্রে c স্কয়ার কে কোথায় দরকার, বাম পাশে দরকার না। c স্কয়ার যদি বাম পাশে দরকার, আমরা কি করেছি এটাকে পক্ষান্তর করে এই 2ab প্লাস c স্কয়ার এর টোটালটাকে বাম পাশে, এটাকে ডান পাশে নিয়েছি, কোনো পরিবর্তন দরকার নেই, পুরোটাকে আমরা কি করেছি চেঞ্জ করে দিয়েছি। আমার দরকার c স্কয়ার কে, তাহলে 2ab কে আমি ডান পাশে নিব, 2 এর সামনে কি চিহ্ন রয়েছে প্লাস, এটা কি হয়ে গেল মাইনাস হয়ে গেল, সাজিয়ে লিখলাম 2ab কাটা গেল, a স্কয়ার প্লাস b স্কয়ার আমাদের কাছে থেকে গেল। তাহলে কিন্তু পিথাগোরাসের উপপাদ্য আমাদের প্রমাণ হয়ে গেল। এখন যদি আমরা পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটা প্রমাণ করতে চাই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের প্রশ্নের মধ্যে কি বলেছে, যদি কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়, মানে একটু আগে আমাদের c স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার হয় এরকম, তবে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটি সমকোণ। শেষোক্ত বাহুদ্বয় বলতে কোনটা বুঝাইছে, যেমন ধরো আমি এবিসি একটা ত্রিভুজ নিয়ে নিলাম, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা দেখেছি যে এই যে বড় যে বাহুটা হয় মানে অতিভুজটা, এটা কি অতিভুজ না, এই অতিভুজটা হবে বাকি দুইজনের স্কয়ারের যোগফল, মানে অতিভুজের স্কয়ারটা হবে বাকি দুইজনের স্কয়ারের যোগফল। তো অতিভুজটার নাম কি এবি না, তাহলে এবি স্কয়ারটা কি হবে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, মানে বাকি দুইজনের স্কয়ারের যোগফল। এখন শেষোক্ত বাহুদ্বয় বলতে বুঝাইছে যে শেষের যে দুইটা বাহু, মানে আমরা ওই অপর যে দুই বাহুর কথা একসাথে বলেছি, অপর যে দুই বাহুর কথা একসাথে বলেছি সেটা হচ্ছে একটা হচ্ছে এসি
আর একটা হচ্ছে বিসি। এই এসি আর বিসি, এসি আর বিসি দেখো দাগ দিলেই কিন্তু বোঝা যায় কোন বিন্দু এটা। এই সিটাকে আমাকে এক সমকোণ প্রমাণ করতে হবে। যেহেতু শেষোক্ত বাহুদ্বয় অন্তর্ভুক্ত কোণটা সমকোণ হবে, তার মানে কি এই যে দুইটা বাহু আছে, দুইটা বাহুর অন্তর্ভুক্ত যে কোণ সেটা সি, সি কে এক সমকোণ। তো মনে করি ত্রিভুজ এবিসি এর মধ্যে এবি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্রমাণ করতে হবে যে কোণ সি সমান এক সমকোণ। এখন এই প্রমাণের জন্য আমরা একটা টেকনিক অবলম্বন করব। সেই টেকনিকটা কি, আমরা আরেকটা ত্রিভুজ অঙ্কন করব, ডি ডিইএফ আরেকটা ত্রিভুজ অঙ্কন করব। ত্রিভুজটাকে আমরা এমন ভাবে অঙ্কন করব যেন কোণ এফটা এক সমকোণ হয়। তার মানে আমি এমন ভাবেই নিচ্ছি যে এটা এক সমকোণ, মানে কোণ এফ হচ্ছে এক সমকোণ, এমন ভাবে নিব যে যার কোণটা এফ এক সমকোণ, আর বাকি দুইটা বাহু এটা সমান হয়, অর্থাৎ ইএফটা বিসির সমান হয়। মানে এখানে যতটুকু দৈর্ঘ্য নিয়েছি ধরো 5 সেন্টিমিটার, এখানে ঠিক ততটুকু নিব, আর এসিটা আর এই যে এসিটা আছে এটা আর এটা সমান হয়। আসলে কেন আমরা এই টেকনিকটা অবলম্বন করলাম, আসলে এখানে আমার একটা কৌশল আছে। এটাকে আমরা এক সমকোণ ধরে নিয়েছি না, এই দুইটা ত্রিভুজকে যদি আমি সমান দেখাতে পারি তাহলে কি আমি এফ আর সি সমান দেখাতে পারবো। এফ যেহেতু এক সমকোণ তাহলে সি এক সমকোণ হয়ে যাবে। তাহলে আমরা এই দুইটা ত্রিভুজ নিলাম এবং দুইটা ত্রিভুজের মধ্যে কিছু বাহু সমানের কথা আসলো। তাহলে এখানে কি হতে পারে, দুইটা ত্রিভুজ সমানের হিসাব, দুইটা ত্রিভুজ এবং সমানের হিসাব যখন চলে আসবে, আমরা এর আগে উপপাদ্য যখন পড়েছিলাম আমি সেখানে বারবার বলেছি ত্রিভুজের সর্বসমতা। আবার দেখো আমাদের কিন্তু ত্রিভুজের যেহেতু দুইটা ত্রিভুজ আছে, আমরা এখানে বাহু সমান কথা বলেছিলাম, মানে কি আমরা এখানে সর্বসমতাটা টানতে পারি। এখন সর্বসমতার মধ্যে আমরা কি কি শিখেছিলাম, আমরা চারটা নিয়ম শিখেছিলাম। কিভাবে, যে যদি দুইটা ত্রিভুজের মধ্যে তিন বাহু সমান করতে পারো, দুই বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ সমান করতে পারো, দুইটা কোণ এবং একটা বাহু যদি সমান করতে পারো, এবং যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে অতিভুজ আর যে কোনো একটা বাহু যদি সমান করতে পারো। এখন আসো এই ক্ষেত্রে কিন্তু আমরা যে দুইটা বাহু নিয়েছি, আমাদের কিন্তু দুইটা বাহু অলরেডি আমরা সমান নিয়ে ফেলেছি। দুই বাহু যদি সমান নিয়ে ফেলেছি সেটা আরেকটা জিনিস আনতে হবে। কি আনতে হবে, হয় তাদের অন্তর্ভুক্ত কোণটা আনতে হবে, অথবা আরেকটা বাহু, তিনটা বাহু আনতে হবে। এখন আসো আমার কাছে দেওয়া আছে কি, আমার কাছে এটা দেওয়া আছে, তার উপর ভিত্তি করে আমি কিভাবে আরেকটা ইনফরমেশন আনতে পারি। তাহলে আমি যদি বলি যে এই দুইটা ত্রিভুজের মধ্যে অলরেডি এই দুইটা কথা আমরা কল্পনা সাপেক্ষে নিলাম। কল্পনা সাপেক্ষে মানে আমরা যখনই চিত্রটা এঁকেছি তখনই এই দুইটা বাহু সমান নিয়ে ফেলেছি, আমরা দুই বাহু হয়ে গেল। তাহলে আমার রুলস বাকি থাকলো কি, 3 নাম্বার 4 নাম্বার, মানে 1 নাম্বার রুলসটা ছিল তিন বাহু সমান, 2 নাম্বার রুলসটা ছিল কি দুই বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ। যেহেতু দুই বাহু চলে এসেছে, হয় তাদের অন্তর্ভুক্ত কোণকে সমান করব বা আরেকটা বাহুকে সমান করব। এখন কথা আছে তাদের অন্তর্ভুক্ত কোণটাকে তো আমাদের টার্গেট সমান করা, যদি এটা এক সমকোণ এটা এক সমকোণ হয়ে যাবে, তাহলে সি আর এফ কে তো আমাদের প্রমাণ করতেই হবে। কাজেই আমরা কিন্তু এটাকে আগে নিতে পারবো না। তাহলে বাকি থাকলো কি, বাকি থাকলো তিন বাহু। তো দুই বাহু নিয়ে নিলাম, কোন বাহুটা বাকি, বাকি হচ্ছে এসি আর হচ্ছে ডিই। এই এসি আর ডি বাকি হলো এবি আর ডিই। এবি আর ডিই কে যদি সমান করতে হয় তাহলে হয়ে গেল। এটাকে সমান করার জন্য এই যে আমাদের একটা ইনফরমেশন দিয়ে দিয়েছে যে একজনের উপলম্বিত বর্গক্ষেত্র বাকি দুইজনের বর্গক্ষেত্রের সমষ্টির সমান হবে, তাহলে এটা আমাদের একটা কাজে লাগবে। সেই ক্ষেত্রে আমরা কি করলাম, আমরা এই ত্রিভুজের মধ্যে এখানে যেহেতু এক সমকোণ আছে, একটু আগে আমরা পিথাগোরাস উপপাদ্য শিখেছি যে এখানে এই অতিভুজ, এটা কি অতিভুজ না, এটার উপর যদি কোনো বর্গক্ষেত্র আঁকা সেটা হবে ডি স্কয়ার, আর বাকি দুইজনেরটা সমষ্টির সমান হয়, বাকি দুইজনেরটা মানে ও হবে বাকি দুইজনের সমষ্টির সমান। এখন আসো এই ডিএফ কার সমান, ডিএফ এর সাথে সম্পর্ক আছে কার, ডিএফ কি এসি সমান, আমি এখানে লিখতে পারি না এসি স্কয়ার। ইএফ কার সমান, ইএফ কে আমি বিসি লিখতে পারি না, বিসি স্কয়ার। এখন এই এসি আর বিসি এই দুইজনকে যোগ করলে কি হবে, এবি স্কয়ার হবে। কিভাবে এবি স্কয়ার হলো, আমাদের প্রথমেই কিন্তু আমরা এটা নিয়ে নিয়েছি যে এবি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, তাহলে হয়ে গেল এটা এবি স্কয়ার। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি এখানে লিখতে পারবো না, ডিই স্কয়ার সমান এবি স্কয়ার, দুই পাশে স্কয়ার যদি সরে যায় তাহলে আসবে ডিই সমান এবি। তাহলে আসলো ডি সমান এবি। তার মানে কি আমাদের কয়টা বাহু সমান হলো, তিনটা বাহু সমান, মানে ত্রিভুজের সর্বসমান। ত্রিভুজ সর্বসমান মানে সবকিছু সমান। সেই ক্ষেত্রে কোন সি আর এফ কে আমি সমান লিখতে পারি। সি আর এফ কেন, সি কে আমাকে এক সমকোণ প্রমাণ করতে হবে, আর এফ কে আমি এক সমকোণ এঁকে নিয়েছি। তাহলে সেই ক্ষেত্রে যদি সি আর এফ সমান আসে আমরা বলতে পারি যে এফ এক সমকোণ, তাহলে কি সি অবশ্যই এক সমকোণ হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের কিন্তু পিথাগোরাসের যে বিপরীত উপপাদ্যটা সেটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। অনুশীলনী 9 এর 1 নাম্বারটা যদি আমরা কি দেখি, এবিসি একটি সমবাহু ত্রিভুজ, এডি বিসি এর উপর লম্ব, এডি বিসি এর উপর লম্ব। তার মানে আমি একটা ত্রিভুজ নিলাম এবিসি,
এ থেকে বি এর উপর একটা লম্ব আঁকলাম। আমাদেরকে প্রমাণ করতে হবে ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস ca স্কয়ার সমান 4ab। আমরা যদি দেখি ab bc ca, ab bc ca মানে ত্রিভুজের যে তিনটা বাহুই আছে সেই তিনটা বাহুর স্কয়ার। যদি স্কয়ার আছে তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে স্কয়ার আছে এমন কোন উপপাদ্য আছে যে উপপাদ্যের মধ্যে স্কয়ার আছে, যে উপপাদ্যতে স্কয়ার আছে এখানে সেই উপপাদ্যের প্রয়োগ করে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। আচ্ছা আসো আর পরেরটা দেখি। বিশেষ নির্বাচনটা হচ্ছে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমাদের এখানে যা আছে সেটাই আমি দেওয়া আছে দিয়ে লিখে দিলেই আমার বিশেষ নির্বাচন হয়ে গেল। এখন আসো এখানে আমরা কি কি ইনফরমেশন পাচ্ছি সেটা আগে একটু আমরা লিপিবদ্ধ করে নিই, আমাদের প্রয়োজন হতে পারে। যেমন ধরো আমাদেরকে সমবাহু ত্রিভুজ বলে দিয়েছে। এই ব্যাপারগুলো যদি কেউ প্রশ্ন করে নিজে আইডিয়া করে নিতে পারে তার জন্য উপপাদ্য আসলে পড়াও লাগে না, সে নিজেই লিখতে পারবে। ইনফরমেশনগুলো জানতে হবে। যেমন সমবাহু ত্রিভুজ, প্রথম লাইনটার মধ্যে সে দেওয়া আছে একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানেই কিন্তু বলতে পারি যে তিনটা বাহুই সমান। যেহেতু তিনটা বাহুর কথা এখানে উল্লেখ করেছে প্রশ্নের মধ্যে, তার মানে তিনটা বাহু আমাদের লাগতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথমেই এই তিনটা বাহু যে সমান, যেহেতু সমবাহু ত্রিভুজ, সেই ইনফরমেশনটা আমরা রেখে দিলাম। এই গেল প্রথম লাইন, এই লাইনটা দেখলাম চেক করে। এবার তার পরের লাইনটা যদি আমরা চেক করি, এই লাইনটার মধ্যে কি আছে? বলেছে এবি বিসি এর উপর লম্ব। তাহলে একটা সমবাহু ত্রিভুজে যদি লম্ব হয় সেই লম্বটা থেকে আমি কি ইনফরমেশন পেতে পারি? এই ধরনের কোনো ইনফরমেশন যদি তোমার জানা থাকে তাহলে দেখবে যে উপপাদ্যটা তোমার জন্য আরো সহজ হয়েছে। এখন এটা কোত্থেকে পাবো? এটাও কিন্তু একটা উপপাদ্য, এটাও একটা উপপাদ্য যে সমবাহু ত্রিভুজের শীর্ষ থেকে ভূমির উপর যদি কোনো লম্ব আঁকা হয়, সমবাহু ত্রিভুজের শীর্ষ থেকে ভূমির উপর যদি কোনো লম্ব আঁকা হয়, এই লম্বটা এই ভূমিটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলে। এই যে লম্বটা আমি আঁকলাম, এই নিচে যে বাহুটা ছিল এই বাহুটাকে সমান দুইটা ভাগ করে, অর্থাৎ এই বিডিটা আর সিডিটা কিন্তু সমান হয়ে যাবে, যেহেতু এখানে লম্ব বলা হয়েছে। তার মানে এখন এই জিনিসটাই হচ্ছে মানে তোমার বের করার বিষয় যে আমাকে যে লাইনটা দিল স্যার আপনি কিভাবে বুঝলেন? আগানাই গোড়ানাই কিছু না, ঠাস করে ওই এডি বিসি এর উপর লম্ব আপনি চিন্তা করলেন ও আচ্ছা এর মধ্যে এই উপপাদ্য আছে, এটা আমরা কিভাবে পাবো? এটা নির্ভর করবে তোমার প্র্যাকটিসের উপরে। তুমি যত বেশি উপপাদ্য মানে প্রথমেই তুমি মুখস্থ না করে তুমি যতই এটাকে ট্রাই করতে চাইবে যে না আমি নিজে এটা প্রমাণ করব, আমার কাছে যেটা দেওয়া আছে, যে চিত্র আছে, যে ইনফরমেশন আছে, সেই ইনফরমেশন অনুযায়ী আমি নিজে এটাকে প্রমাণ করব, প্রথমবার তোমার জন্য হবে না। কিন্তু তুমি যখন বারবার এটা একটা প্র্যাকটিসে পরিণত করবে যে হ্যাঁ আমি চিত্র দেখেই আমি মনে করার চেষ্টা করতেছি যে হ্যাঁ এটা কিভাবে প্রমাণ করব, তখন দেখবে আস্তে 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 প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় মানে কতবার চেষ্টা করার পরে তোমার মাথায় এটা এমনি চলে আসবে একটা উপপাদ্য দেখলে যে হ্যাঁ এই উপপাদ্যের ক্ষেত্রে এইটা প্রমাণ করতে গেলে আমার ওই ইনফরমেশনটা কাজে লাগবে বা ওই উপপাদ্যের ইনফরমেশনটা আমার লাগবে। এটা নির্ভর করে তোমার প্র্যাকটিসের উপর। তুমি যত বেশি উপপাদ্য নিজের চেষ্টা করবে প্রমাণ করার, তত তুমি দেখবে তোমার ব্রেনটা ওয়ার্কেবল হবে, মানে তোমার ব্রেনটা ওইটা ভাবার চেষ্টা করবে যে হ্যাঁ এই ধরনের উপপাদ্য আছে যেটা থেকে আমি এটা প্রমাণ করতে পারি। এটাকে তোমার কিন্তু অবশ্যই ভাবতে হবে। তুমি যদি উপপাদ্য পেয়ে একদম মুখস্থ করে লেখা শুরু করে দাও, নিজের মতো করে করা শুরু করো, তাহলে কখনোই তোমার মাথায় এটা আসবে না যে কোন ইনফরমেশনটা কাজে লাগিয়ে আমি এটা করব। এখন আসো তাহলে এই দুটো যদি সমান হয় আমি লিখলাম সমান। এখন সমানের সাথে আমি আরেকটা ইনফরমেশন দিয়ে দিলাম, যেহেতু এটা সমান তার মানে পুরোটার এটার একটা অর্ধেক। এখন তুমি আমার কাছে প্রশ্ন করতে স্যার আপনি সমান পেলেন, বুঝলাম যে ওই লম্বটা ভূমিটাকে সমদ্বিখণ্ডিত করেছে, যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে আমি যে হাফ বিসিটা পেয়ে গেলাম, এই হাফ বিসিটা আমি লিখলাম কেন? আমাদের আবারও বলছি আমাদের প্রমাণে কি আছে? আমাদের প্রমাণে কিন্তু বাহু আছে, আমাদের কিন্তু এই বিডি আর সিডি কিন্তু নাই প্রমাণে। যদি আমাদের লাগে, যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা এই লাইনটা কাজে লাগাবো। এরপর আমি কি করেছি, আমি এই বিডির সাথে বিসির একটা সম্পর্ক বের করে রেখেছি। এভাবেও যেমন বের করেছি, আবার আর যদি গুণ করি তাহলে বিসি সমান 2বিডি হবে, মানে এটা 2 গুণ করলে পুরোটা পাওয়া যাবে বা এই সিডি 2 গুণ করলে পুরোটা পাওয়া যাবে। আমি দুইটাই লিখে রাখলাম, আমি বিডিও লিখে রাখলাম, সিডিও লিখে রাখলাম। এখন এই প্রথম দুইটা ধাপ আমি কি করলাম? প্রথম যে দুইটা ধাপ, এই দুইটা ধাপ হচ্ছে এই দুইটা লাইন। আসলে প্রথম লাইনটা থেকে যে ইনফরমেশনটা আমি গ্যাদার করতে পারি সেটা আমি লিপিবদ্ধ করে রাখলাম। ঠিক দ্বিতীয় লাইনটা থেকে যে ইনফরমেশনটা আমি পিক করতে পারি সেটা আমি পিক করে এখানে লিখে রাখলাম। এখন আসো যে আমি যদি, যেহেতু আমার দুইটা লাইন শেষ, এবার আমি পরের প্রমাণে যাওয়ার জন্য আমাদের স্কয়ার মানে অবশ্যই আমাদের কি লাগবে? সমকোণী ত্রিভুজ লাগবে। কেন? সমকোণী ত্রিভুজের মধ্যে পিথাগোরাসের উপপাদ্য পড়ে, আর আমরা জানি যে আমরা যতগুলো উপপাদ্য পর্যন্ত পড়েছি পিথাগোরাসের উপপাদ্যের মধ্যে একমাত্র স্কয়ারটা রয়েছে, কাজেই সেটা এখানে একটা কাজে লাগতে পারে।
কিভাবে লাগতে পারে কিনা আমরা একটু দেখবো। তাহলে এখানে আমাদের সমকোণী, পুরোটা তো সমবাহু ত্রিভুজ, এটা তো আর সমকোণী না, কিন্তু ভেতরে যদি লক্ষ্য করো যে আমরা যদি লম্ব এঁকেছিলাম, এটা একটা লম্ব হয়ে গেছে। আর লম্ব হয়েছে মানে কি, এটা বিপরীত বাহুটার নাম কি হবে, এটার নাম হবে কি, অতিভুজ। এখন যদি পিথাগোরাসটা আমি অ্যাপ্লাই করি তাহলে কি বলবো, যে হ্যাঁ এটার উপর অঙ্কিত যে বর্গক্ষেত্রটা হবে মানে অতিভুজের উপরে বাকি যে দুইটা আছে, এই যে পাশের ছোটটা, বাকি যে দুইটা বাহু আছে এদের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে এটা আমরা কেন নিচ্ছি আর নিলে সুবিধা কি, আমি কি বললাম, আমি বললাম যে হ্যাঁ এর মধ্যে 90 ডিগ্রি যেহেতু একটা কোণ আছে আর অতিভুজ যেহেতু এবি আছে, তো এবি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বি স্কয়ার বলে দিলাম। হ্যাঁ এটা পিথাগোরাসের একটা উপপাদ্য। এখন এই পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করে আমার লাভ কি হলো, কে কে আসলো দেখো, এবি আসলো বাম পাশে, দেখো আমাদের বাম পাশে কিন্তু একটা এবি রয়েছে, ডান পাশে আসলো কি এডি, আমাদের কিন্তু ডান পাশে কি রয়েছে, এডি রয়েছে। তার মানে কিন্তু আমি আমার প্রমাণের দিকে যাচ্ছি, অর্থাৎ আমি যদি এই পিথাগোরাসের উপপাদ্যটা নেই তাহলে কিন্তু প্রমাণের দিকে আস্তে যেতে পারবো। এখন সমস্যা করবে কে, সমস্যা করবে কিন্তু বিডি। কে সমস্যা করবে, বিডি, কারণ বিডি কিন্তু আমাদের এখানে নেই। এখন এই বিডি কে সরাবো কিভাবে, যেহেতু এবি আর এডি আছে, ওকে আমি কিছু করতে যাচ্ছি না, আমি বিডি কে সরাবো। আমি কি করলাম, 4 দিয়ে 4 দিয়ে দুই জায়গায় গুণ করে দিলাম। 4 দিয়ে কেন গুণ করলাম, স্যার আমাদের সম্পর্ক তো 2 দিয়ে আসছে, সম্পর্ক আসছে কি দিয়ে, 2 দিয়ে, তাহলে 2 দিলে আমি বিডিটাকে সরাতে পারবো, যেদিকে নিতে পারি একটা দিকে নিতে পারবো। এখন বিডিকে সরাতে হলে 2, কিন্তু এখানে যেহেতু স্কয়ার আছে, যেহেতু এখানে স্কয়ার আছে তাই আমি একটু 4 দিয়ে গুণ করলাম। 4 দিয়ে গুণ করার কারণে ও আমার লাগবে, সমস্যা নেই, ওরও আমার লাগবে, কিন্তু ওরে লাগবে না, কাজে ওরেই আমি একটু টেকনিক্যালি করে 4BD কে আমি 2BD হোল স্কয়ার দিতে পারি না। একটু আগে দেখো এই 2BD সমান কিন্তু আমি BC বের করে রাখছিলাম, 2BD সমান, তারপর বোঝা গেল হ্যাঁ আমার ইনফরমেশনটা কিন্তু কাজে লাগছে। তো 2BD সমান আমি কি লিখলাম, BC স্কয়ার লিখে দিলাম, তাই না, উপরে যেহেতু স্কয়ার আছে। এখন আসো, এই গেল BC। এখন তার পরের লাইনে দেখো BC এর জায়গায় আমি AB লিখে ফেলেছি। কিভাবে লিখলাম, BC আর AB সমান, কোত্থেকে পেলাম, এটা। তার মানে আমি একটা টেকনিক করলাম, সেই টেকনিকটা কি, BD থেকে আমি কিন্তু BC আনতে পারি, আর BC এর সাথে যেটা AB সম্পর্কে এই জানলাম। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, স্যার আপনার বাম পাশে আছে AB স্কয়ার, BC স্কয়ার আর CA স্কয়ার তিনটা, আর এখানে কিন্তু BC আসে, BC তো এখানেও আছে, তাহলে আপনি কেন BC টাকে চেঞ্জ করে আবার AB তে কনভার্ট করলেন কেন? এর কারণ হচ্ছে যে এখানে কিন্তু BC থাকলেও BC কিন্তু বাম পাশে নাই, মানে এখানে কিন্তু BCটা বাম পাশে নাই, ডান পাশে আছে। এটাকে চেঞ্জ করলাম, চেঞ্জ করলে আমাদের একটা সুবিধা হচ্ছে, AB নিলাম না, এখানেও AB আছে, এবার এই প্লাস AB কে ডান পাশে আনবো, তো 4AB থেকে একটা AB চলে গেলে কি থাকবে, 3AB থাকবে। এটা একটা টেকনিক। বাম পাশে আছে কয়টা, একটা দুইটা তিনটা জিনিস, এখন আসলো কয়টা, তিনটা না, এর জন্য আমি AB তে কনভার্ট করে এখান থেকে AB বাদ দিলে তিনটা AB আনলাম। 3AB স্কয়ারকে আমি কি লিখব, AB স্কয়ার প্লাস AB স্কয়ার প্লাস AB স্কয়ার, অর্থাৎ আমি লাইনটা যদি ধরে লিখি যে 3AB স্কয়ার সমান কি 4AD স্কয়ার, তাই না। আমি এখানে লিখতে পারবো AB স্কয়ার প্লাস AB স্কয়ার প্লাস AB স্কয়ার সমান 4AD স্কয়ার। একটা জিনিস লক্ষ্য করো, এরা সবাই সমান, AB BC CA। AB এর জায়গায় আমি CA লিখতে পারি, AB এর জায়গায় আমি BC লিখতে পারি, BC এর জায়গায় CA লিখতে পারবো, CA এর জায়গায়, মানে আমি সব ট্রান্সফার করতে পারবো যেহেতু সমান্তর। তার মানে এই ইনফরমেশনটা কিন্তু আমাদের কাজে লেগে যাচ্ছে। এখন প্রমাণের সাথে যদি দেখি হ্যাঁ প্রথম AB আছে, তো প্রথমটাকে আমি AB লিখে দিলাম, পরে কিন্তু BC আছে, তো এই AB স্কয়ার জায়গায় আমি BC লিখতে পারবো না, অবশ্যই পারবো যেহেতু আমাদের কাছে সমান দিয়ে দিয়েছে। এরপরে আবার পরের AB এর জায়গায় কি আমি BC লিখবো না, আমাদের কাছে কি আছে এখানে CA, তাহলে আমি লিখে দিব CA স্কয়ার। এই তো আমাদের হয়ে গেল প্রমাণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকে যে তিনটা উপপাদ্য করলাম, এই তিনটা উপপাদ্য তোমরা বাসায় ভালোমতো প্র্যাকটিস করবে।